আমি যখন নাহিদকে ডিভোর্স দিলাম তখন বাপের বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হলো। আমিও কোনো অনুযোগ না করে নিজের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে বাসা থেকে বের হয়ে আসলাম। বাসার সবাই এক হয়ে আমাকে বলেছিল, ডিভোর্স দিলে এই বাসায় তোমার থাকার জায়গা নেই। ওই রকম জামায় ময়রা গেলেও পাবা না। নাহিদ তো সবার সামনে পা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছিল, আমাকে ছেড়ে যেও না, আমি খুব ভালোবাসি তোমাকে। আমি পা ঝাড়া দিয়ে তাকে সরিয়ে দিয়ে সাইন করেছিলাম, বাসা থেকে বের হয়ে যেতেই হবে, তাই চিনতে ভেবে কাজ করবা। আমি হেসেছিলাম সেদিন, কারণ আমার ভাবা ততদিনই হয়ে গিয়েছিল। গলা ধাক্কা দিয়ে বের হওয়ার চেয়ে নিজের দপদপিয়ে বের হওয়া আসার মধ্যে আলাদা আত্মসম্মান লুকিয়ে থাকে। আত্মসম্মান নিয়ে তো বের হয়ে আসলাম, কিন্তু পেটের কথা তো ভুলে গেলে চলে না। তার উপর 23 বছরের মেয়ের জন্য একটা থাকার ব্যবস্থা চাই। কলেজের কাছাকাছি একটা মহিলা হস্টেলে উঠলাম। টুকটাক টিউশনি করি, বেতন খুবই কম। মফস্বলতে টিউশনের বেতন এমনিতেই কম থাকে, আর মেয়ে টিচার হলে তো সেটা আরও নিচের দিকেই যায়। আমি ডিভোর্সে জেনে একজনের মা তো আমাকে সরাসরি না করে দিলেন। তখন পড়লাম মহাবিপদে। সামনে অনার্স রক্ত বসে ফর্ম ফিল আপ, হোস্টেলের ভাড়া, খাওয়ার খরচ সব মিলিয়ে আমার অবস্থা পাগল প্রায়। বেশিরভাগ সময় আমি রাতের মিল দিতাম না, ডায়েট করছি বলে কাটিয়ে দিতাম। রুমমেটরা আমাকে সান্ত্বনা দিত, অনেকেই বলতো কিছুই করলা না, তার উপরও তোমার সাথে এমন হলো। অনেকে আবেগে অপ্লুত হয়ে নাদিনকে অভিশাপ দিয়ে বসত। আমি মুচকে হাসতাম, কারণ ওরা জানতো না আমারই কর্মফল ভোগাচ্ছে আমাকে। ঢালা রাস্তার ডান পাশে আমাদের বাড়ি, আর বাম পাশে নীলা আপা। খুব হাসি খুশি ছিলেন আপা। এক মেয়ে আর স্বামী নিয়ে তার সুখের সংসার থাকার কথা। নীলা আপার স্বামী ঢাকায় বেশ ভালো জব করতেন, প্রতি মাসে ছুটিতে 2-3 দিন থেকে যেতেন। সারা মাস নীলা আপা খুব হাসি খুশি সাজুগুজু করে কাটলেও ভাইয়া আসে তার মুখে হাসি উড়ে যেত, আর সাজুগুজু 10 হাত থেকে দূরে থাকতো। তার বাসায় আমাদের বেশ যাওয়া হতো, কারণ পুরো এলাকায় ওনার বাড়ি ছাড়া কারো বাড়ি বেশি লাইনে ছিল না। ভাইয়া আসলে বাড়িতে নীলা আপার অগ্নিকণ্ঠ শোনা যেত। ভাইয়ার কোনো কণ্ঠ আমরা শুনতে পেতাম না। আপা অন্য পুরুষের সাথে হেসে কথা বললেও ভাইয়ার সাথে কথা বলে এমন ভাবে যেন এ আপদ বিধি হলেই বাঁচেন যেন। আমরা প্রায় গোল টেবিল বৈঠক করতাম নীলা আপাকে নিয়ে। ওনার কার সাথে ইটিস পিটিস চলে, কার সাথে ওনাকে ঘুরতে দেখা গেছে, ভাইয়ার সাথে কোনো খারাপ ব্যবহার করে। মিটিং শেষে আমরা সিদ্ধান্তে আসতাম উনি 12 ভাতারি মহিলা। ভাইয়া আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করতেন। আমরা গেলে উনি হাস্যজ্জ্বল মুখে নীলা আপাকে বলতেন, ওগো মুনিয়ারা আসেছে, চা নাস্তা বানাও। নীলা আপা মুখ খিচিয়ে বলতেন, ওরা অমনি প্রায়ই আসে। এইভাবে ওনাদের মধ্যে ঝামেলা চলতে থাকে। কয়েকদিন থেমে গেল। ভাইয়াকে নীলা আপা ডিভোর্স দিলেন। তখন পুরো এলাকায় ওনাদের নিয়ে তখন মিটিং চলে। ওইসব মিটিংয়ে আমি সক্রিয়ভাবে আপাকে নিয়ে বিয়ের কথা বলি। আমার সামনে তাকে আমি অনেক শ্রদ্ধা করতাম, আর পেছনে তাকে নিষিদ্ধ করে মহিলা বলে গালিও দিতাম। নাহিদের সাথে আমার বিয়েটা হলো পারিবারিকভাবে। নাহিদ দেখতে যথেষ্ট সপুরুষ বিধায় আমি না করলাম না। বিয়ের প্রথম দিনকাল সময় বেশ স্বপ্নের মতো করে কাটলো। একটা ব্যাপার মনের মধ্যে খচখচ করত, শারীরিকভাবে মিলনের ব্যাপারটা। প্রতিদিনই সে আমার সাথে ঘনিষ্ঠ হতো, মাঝে মাঝে মনে হতো অত্যাচার। যে বিষয়টাকে আমার উপভোগ করার কথা ছিল সেটাকে আমার অত্যাচার মনে হতো। বড় ভাবিকে বললাম, ভাবি বললেন বিয়ের প্রথম দিকে ছেলেরা ওই রকমই করে, আস্তে আস্তে কমে যাবে। আমিও আশীর্বাদী হলাম। আস্তে আস্তে কমলো না, বাড়তে লাগলো। আমার কোনো অসুস্থতায় তাকে হার মানাতে পারতো না, মাসিকের সময়গুলোতেও মানতে চাইতো না। প্রথম দিকে আমি চুপ থাকলেও একটা সময় আমার শরীর মন বিদ্রোহী হয়ে উঠল। না করতেও সে প্রথম দিকে কিছুই বলতো না, কিন্তু কয়েকদিন যাবার পর সে অকথ্য ভাষায় গালিগালাজ দিতে শুরু করলো। গালাগালি এক সময় গায়ে হাত দেওয়াতে রূপ নিল। আমি এতটা অসুস্থ হয়ে পড়েছিলাম যে হাসপাতালে ভর্তি ছিলাম। ভাবলাম সে এবার হয়তো শুধরে যাবে, কিন্তু সে না, শুধরায়নি। অনেক ধৈর্য ধরেছিলাম। সারাদিন সংসারের কাজ, আর রাতে তার চাহিদা পূরণ। আর না করলে আমার লাইন আছে অন্য কারোর সাথে, আমি তাদের সাথেও শুয়ে বেড়াই। তাই স্বামীকে পছন্দ হয় না। নাহিদ উচ্চ সুরে এইসব বলতো না, নিচু সুরে আমাকে শুনিয়ে শুনিয়ে বলতো। বাসায় জানালাম নাহিদ এমন করে, বিশ্বাসই করতে চায় না। সবার একটাই কথা, নাহিদের মতো ভালো ছেলে হয় না। নাহিদ এই, নাহিদ সেই। আমার জন্মদাত্রী মাও বিশ্বাস করলেন না আমার কথা। শাশুড়ি ভক্ত, নাহিদের কথায় মা বিশ্বাস করলেন। ডিভোর্সটা দিলাম তখনই যখন নাহিদ
আমার 3 মাসের বাচ্চাকে নষ্ট করতে বলল। বিয়ের 1.5 বছর মাথায় কনসিভ করেছিলাম। আমাকে অপারেশন করাতে বাধ্য করলো, কারণ তার রাতের চাহিদা পূরণ করতে পারছিলাম না। নাহিদের এই রূপ আমার বিশ্বাস হচ্ছিল না। সেখানে আমার ফ্যামিলির লোকজন কথা বাদিয়ে দিলাম। আসলে ও শুধু আমার সাথে এমন করতো, অন্য কারোর সাথে খারাপ ব্যবহার তো দূরে, আগে কথাও বলতো না। নীলা আপার সাথে আমার একবার দেখা হলো মার্কেটে। এখনও সে অনেক হাসি খুশি আছেন। মেয়েকে সাথে নিয়ে মার্কেটে এসেছেন। বাসায় এসে 2-এ 2 4 মিললাম। নীলা আপার স্বামী আর আমার স্বামীর মধ্যে কোনোই পার্থক্য নেই। তারপরও শিওর ছিলাম। বাপের বাড়ি গিয়ে নীলা আপাকে ধরলাম। সে মুচকি এসে পড়েন। অতীতে নিয়ে আলোচনা না করলে হয় না? আপা, আপনি আমাকে অল্প একটু বললেই হবে। বলেছিলেন আপা সব কিছু। নিজেকে অপরাধী মনে হচ্ছিল। এইরকম একটা মানুষকে আমি বেশ্যা বলেও গালি দিয়েছিলাম। নীলা আপার আমার মধ্যে পার্থক্য এতটুকুই ছিল যে ভাইয়া দূরে থাকতেন আর আমার সে কাছে। তবে সে ডিভোর্স দিয়ে বেশ ভালোই আছে। মেয়েটাকে নিয়ে ছোট্টখাটো সংসার পেতে বসেছেন। আর আমি প্রাকৃতিক দেওয়ার শাস্তি ভোগ করছি। এলাকার এখন আমাকে নিয়ে কথা বলে। আমি ওর মুখের থেকে শুনেছি। আমাকে কি বলে তারা? ওই একই কথা যেটা কয়েক বছর আগে আমি বলতাম নীলা আপাকে নিয়ে। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।